ইগনোর রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আমি বিপিএসসি 143 ইউনিট 6 এর যে বিষয়টির উপরে আলোকপাত করব সেটা হচ্ছে উপ আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং শাসন। রাষ্ট্রবিজ্ঞানের যদি সমসাময়িক আলোচনায় দেখা যায় যে এই ধারণাটা অনেকটা তাৎপর্যতা বহন করে যায় এবং এটি একটি বলতে পারা যায় যে অপেক্ষাকৃত বড় অঞ্চলের একটা অংশকে আমরা উপ অঞ্চল হিসেবে বিবেচনা করতে পারি। উপ আঞ্চলিক স্বায়ত্তশাসন আন্দোলনগুলি যদি দেখা যায়, এগুলো লক্ষ্য করা যায় যে জাতিগত পরিচয়, রাজনীতি, ধর্ম, বর্ণ, অঞ্চল, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ এবং ঐতিহাসিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে ডেভেলপ করে বা গড়ে ওঠে। কিন্তু এই কারণগুলির সংখ্যা কখনোই স্থির করা যায় না। এই ধরনের স্বায়ত্তশাসনের ক্ষেত্রে দেখা যায় যে মূলক যে আন্দোলনগুলো লক্ষিত হয়ে থাকে সেগুলোর চাহিদাও কখনো কম বেশি হতে পারে অ্যাকর্ডিং টু দ্য নেসেসিটি বা প্রয়োজন অনুযায়ী। তাই স্বায়ত্তশাসনের আন্দোলনের দাবিও যদি দেখা যায় বিভিন্ন স্বায়ত্তশাসন আন্দোলন বা মুভমেন্টের, সেই দাবিওগুলো কিন্তু প্রয়োজন বশে পরিবর্তিত হতে পারে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে দাবিগুলো এই উপ অঞ্চল এবং বৃহত্তর অঞ্চলের মধ্যে পুনর্বিন্যাস করার জন্য, তাকে রিকনস্ট্রাক্ট করার জন্য সেটা সীমাবদ্ধভাবে ব্যবহৃত হয়। 1950 সাল থেকে বা 1950-এর দশক থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এই উপ আঞ্চলিক স্বায়ত্তশাসনের ধারণাটা গড়ে উঠেছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে এক বা একাধিক রাজ্যের বাইরে নতুন রাজ্য, নতুন স্টেট ডেভেলপ করেছে বা তৈরি হয়েছে। এখন দেখা যায় যে ভারতের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কিছু রিজিওনাল কাউন্সিল বা আঞ্চলিক পরিষদ তারা এই স্বায়ত্ত শাসনের দাবিতে পরবর্তীকালে তৈরি করা হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এদের দ্বারা লক্ষিত হয়েছে যে এরা তাদের এইমগুলোকে বা লক্ষ্যগুলোকে কখনোই ফুলফিল করতে পারেনি। উদাহরণস্বরূপ বলা যায় যে 2000 সালে দেখা যায় যে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড যথাক্রমে মধ্যপ্রদেশ, বিহার এবং উত্তরপ্রদেশ থেকে তৈরি করা হয়েছিল। 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক রাজ্য হিসেবে তেলেঙ্গানার জন্ম হয় বা উদ্ভব হয়। কতগুলো উদাহরণ আমি দিচ্ছি। 2019 সালে 5ই আগস্ট ভারত সরকার জম্মু কাশ্মীর রাজ্য হিসেবে তার মর্যাদা ছিন্ন করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে এবং এই কেন্দ্রশাসিত অঞ্চল দুটির নাম কি হয়? একটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর এবং 2 নম্বর হচ্ছে লাদাখ বা লে বা লাদাখকে আমরা উল্লেখ করতে পারি। এই প্রসঙ্গে বলা যায় যে মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে যারা যে পপুলেশন বা জনগণ বা আসামের বড়ো অধ্যুষিত এলাকা বা পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকা বা কর্ণাটকের কোডাও অঞ্চলের কুট জেলা প্রভৃতি এরা নিজ নিজ রাজ্য থেকে উপ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি অনেকদিন ধরেই করে আসছে। এইবার আমরা বলবো যে উপ আঞ্চলিক স্বায়ত্তশাসনের কি সমস্যা বা কি চ্যালেঞ্জ সেখানে রয়েছে। দেখা যায় যে এই ধরনের আন্দোলনের অধিকাংশই অপেক্ষাকৃত বেশি মানে পিছিয়ে পড়া বা ব্যাকওয়ার্ড যে এরিয়াগুলো রয়েছে সেই পিছিয়ে পড়া এলাকায় আবির্ভূত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে উন্নত এলাকায় বা ডেভেলপ এরিয়াতেও এই আন্দোলন বা এই মুভমেন্ট গুলোকে আমরা ট্রেস করতে পারি বা লক্ষিত হয়ে থাকে। যে সমস্ত অঞ্চলে এই ধরনের আন্দোলন লক্ষিত হয় সেই সব ক্ষেত্রে দেখা যায় যে ইকোনমিক্যালি বা অর্থনৈতিক, পলিটিক্যাল বা রাজনৈতিক, সোশ্যাল বা সামাজিক এবং সাংস্কৃতিক বা কালচারাল বিষয় বিভিন্ন ধরনের কমপ্লেন থাকে বা অভিযোগ থেকে থাকে।
এই প্রসঙ্গে বোঝা প্রয়োজন যে বা আমাদের বুঝতে হবে যে এই যে কমপ্লেন গুলো রয়েছে বা অভিযোগগুলো রয়েছে সেগুলোকে সমাধান করা যেতে পারে তখনই সম্ভব বা তখনই পসিবল যদি বিদ্যমান যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট বা প্রশাসনিক ইউনিট তাদের মধ্যে যে রিলেশন রয়েছে সেখানে সম্পর্ক পুনর্বিন্যাসের ক্ষেত্রে বা রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে এই ধরনের স্বায়ত্তশাসন এক বা একাধিক রাজ্য থেকে তখন খোদিত হয় আবার একটি নতুন রাজ্য। এটি মনে রাখা দরকার যে বা প্রয়োজন যে অনেক সময় এই অভিযোগগুলো অনেক সময় বাস্তববাদী হয় না, অর্থাৎ রিয়ালিটিকে ছোঁয় না। কিছুটা অভিযোগগুলো বা কমপ্লেনগুলো অনেক সময় কিছুটা অ্যাসাম্পশনের উপরে ভিত্তি করে ডেভেলপ করে। এই ধরনের বিষয়গুলির একটা পলিটিসাইজেশন বা রাজনীতিকরণ অনেক সময় এই উপ আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্য সবথেকে সক্রিয় মাধ্যম বা মিডিয়া হিসেবে বিবেচিত হয়ে থাকে, অর্থাৎ পপুলার মোবিলাইজেশন অফ সাব রিজিওনাল অটোনমি এই হিসেবে আমরা তাদের মেনশন করতে পারি। এই ধরনের যে অভিযোগ বা গ্রিভ্যান্সগুলি রয়েছে এই উপ আঞ্চলিক অঞ্চলের স্বায়ত্তশাসনের জন্য আন্দোলনগুলির ক্ষেত্রে সাধারণত ফ্যাক্টর বা ডিটারমিনিং ফ্যাক্টর বা ইম্পেটাস হিসেবে কাজ করে থাকে। প্রথমে বলা হয়েছে ইকোনমিক রিসেন্স বা অর্থনৈতিক কারণ। উপ আঞ্চলিক এলাকা যে অঞ্চলগুলো সাধারণত অটোনমি দাবি করে অর্থাৎ স্বায়ত্তশাসন দাবি করে থাকে সেই সমস্ত অঞ্চলের জনগণ অনেক সময় কমপ্লেন করে যে রাজ্য সরকারের যে নীতি রয়েছে, রুলস রেগুলেশনস রয়েছে বা পলিসি রয়েছে তার কারণে তাদের অঞ্চলটি বারে বারে অনেকবার অসংখ্যবার ইকোনমিক্যালি এক্সপ্লয়েট হয়, অর্থাৎ অর্থনৈতিকভাবে শোষিত হচ্ছে। এবং এই সমস্ত অঞ্চলের এখতিয়ার রয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্ষমতার মধ্যে। যদিও এই ধরনের এবং তারই বিরুদ্ধে এই আন্দোলনগুলো সাধারণত গড়ে ওঠে কেন্দ্রীয় সরকারের এই রকম অসাম্যমূলক আচরণের জন্য। যদিও এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে বলা যায় যে সেখানে তাদের মধ্যে অঞ্চলের যে ন্যাচারাল রিসোর্স রয়েছে বা প্রাকৃতিক সম্পদ রয়েছে তাদের অঞ্চলের পরিবর্তে সেগুলো অনেক সময় অন্যান্য অঞ্চলের দ্বারা ব্যবহৃত হয় এবং অন্যান্য অঞ্চলের বলা যেতে পারে গোষ্ঠীর দ্বারা সেগুলো ব্যবহৃত হয়ে থাকে। সেক্ষেত্রে তার মানে একটা ডিসপ্যারিটি বা একটা অমিল লক্ষ্য করা যেতে পারে। এখন দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে বলা যায় যে আরো কমপ্লেন আনা হয় বা আরো অভিযোগ আনা হয় যে তাদের যে এই এরিয়াগুলো রয়েছে বা অঞ্চলগুলো রয়েছে সেখানে দেখা যায় আভ্যন্তরীণ উপনিবেশ কিছুটা গড়ে ওঠে এবং তাতে অভিযোগ করা হয় যে বা কমপ্লেন করা হয় যে তাদের অঞ্চলেও কর্মসংস্থান পাওয়ার ক্ষেত্রে সেখানেও কিন্তু অনেক সময় অনেক ধরনের ডিফারেন্সিয়েট করা হয় বা বৈষম্য সৃষ্টি করা হয়। কারণ সেই সব অঞ্চলে দেখা গেছে যে সেই সব অঞ্চলের অধিবাসীরা অনেকে চাকরি পায়নি, বরং সেক্ষেত্রে এমন মানুষ যারা বাইরে রয়েছে, যারা বাইরে থেকে এসেছে তাদের কর্মস্থানের সুযোগ হয়ে গেছে, অর্থাৎ সেই অঞ্চলে তারা চাকরি পেয়ে গেছে। সুতরাং it can be said, but it is argued that the lack of economic opportunities in these regions forces people to migrate to other regions. তখন সেই অঞ্চলের অধিবাসীরা বাধ্য হয়ে হয়তো অন্যান্য অঞ্চলে চলে যেতে শুরু করে। এই ধরনের অনেক ধরনের প্রবলেম বা সমস্যা সৃষ্টি হয়। অনেক সময় সেক্ষেত্রে যুক্তি দেখানো হয় যে তাদের অঞ্চলে এই যে অর্থনৈতিক অপরচুনিটি বা সুযোগের অভাব মানুষকে অন্য জায়গায় চলে যেতে বাধ্য করছে, যেটা আগে বললাম অর্থাৎ মাইগ্রেশন হচ্ছে।
অনেক সময় দেখা যায় যে মানুষ যেসব অঞ্চলে স্থানান্তরিত হয়ে থাকে সেখানেও তারা হয়তো সেই ধরনের অপরচুনিটিস এর সুযোগ পেল না, বরং সেখানে তারা ইনসাল্টেড হলো, অর্থাৎ অপমানের সম্মুখীন হয়ে যায়। সুতরাং অর্থনৈতিক বৈষম্যের এই যে অভিযোগ শুধু পিছিয়ে পড়া অঞ্চলে নয়, অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপড রিজিয়নে বা অনেক উন্নত অঞ্চলেও তা হয়ে থাকে। অভিযোগ করা হয় যে সেখানে তাদের সম্পদ পশ্চাৎপদ কারণে অথবা কোনো কোনো ব্যাকওয়ার্ড রিজনস এর জন্য সাহায্য করার জন্য সেগুলোকে ব্যবহার করা হয়, কিন্তু তাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদের অনুপাতে তাদের কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয় না, এই কথাটাও দেখা যায়। দ্বিতীয়ত বলা যায় যে কিছু পলিটিক্যাল রিজনস রয়েছে বা রাজনৈতিক কারণ রয়েছে। এই উপ আঞ্চলিক স্বায়ত্তশাসনের যারা সমর্থক হন বা যারা সাপোর্টার হন তারা এই মত পোষণ করে থাকেন যে বলা যেতে পারে এই অঞ্চলের লোকেদের হাতে যথেষ্ট হয়তো রিপ্রেজেন্টেশন থাকে না বা রিপ্রেজেন্টেটিভ ক্যাপাবিলিটি থাকে না, প্রতিনিধিত্ব থাকে না পলিটিক্স এর ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে, যেমন মন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে বা মন্ত্রিসমূহের ক্ষেত্রে, মুখ্যমন্ত্রী, এই ধরনের আসপেক্ট থেকে যদি বিচার করা হয়, যার ফলে ওই সমস্ত অঞ্চলে পিছিয়ে পড়া অঞ্চলে যারা অধিবাসী হন তারা অনেক সময় অনেক কিছু থেকে তারা ডিপ্রাইভড হয়ে থাকে বা বঞ্চিত হয়ে থাকে। তাই এই অঞ্চলের মানুষদের এই যে স্বার্থের প্রতিনিধিত্বের অবকাশ বা সুযোগ অপরচুনিটিস সেখানে থাকে না। তাই যেহেতু তারা তারা ঠিকমতো রিপ্রেজেন্ট করতে পারে না নিজেদের ক্ষেত্রে, তার ফলে অনেক সময় দেখা যায় যে যেটা লক্ষ্য করা যায় যে তাদেরও কিন্তু বলা যায় পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে বা পলিসি তৈরির ক্ষেত্রে তারাও কোনো সেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। এরপর দ্বিতীয়ত কারণ বললাম রাজনৈতিক কারণ, এবার বলা যায় তৃতীয়ত কারণ, সেখানে বলা হচ্ছে সোশ্যাল এবং কালচারাল রিজনস। সেখানে কি বলা হচ্ছে, অর্থাৎ সামাজিক এবং সাংস্কৃতিক কারণ। এই প্রসঙ্গে বলা যায় যে এই উপ অঞ্চলের মানুষরা বা যারা যে সমস্ত জনগণ সেখানে বাস করে তারা যে স্বায়ত্তশাসন দাবি করছে তার পেছনে যেমন ওই কারণগুলো রয়েছে আরো অন্য কারণ রয়েছে, এবং সেই ক্ষেত্রে বলা হয় যে তারা সেভাবে সেখানে তাদের যে নিজস্ব কালচারাল হেরিটেজ শিল্প সংস্কৃতি যেগুলো রয়েছে অর্থাৎ সিনেমা থিয়েটার ইত্যাদি ক্ষেত্রেও যথাযোগ্য যে তারা পার্টিসিপেট করবে বা অংশগ্রহণ করবে সেই থেকেও তারা বঞ্চিত হয়ে থাকে বা ডিপ্রাইভড হয়ে থাকে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই কারণে এক কথায় বা খুব সংক্ষিপ্ত ভাবে বা কনসাইজ ফর্মে বলা যায় যে তাদের যে কালচার রয়েছে শিল্প সংস্কৃতি রয়েছে অনেক ক্ষেত্রে বিভিন্ন পাবলিক মিডিয়া বা বলা যায় বিভিন্ন মাধ্যমে ইগনোরড হয়ে থাকে বা উপেক্ষিত হয়ে থাকে। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জেস, অর্থাৎ প্রশাসনিক চ্যালেঞ্জ সমূহ। সেখানে কি বলা হয়, এটি মানা হয় বা এতে মান্যতা দেওয়া হয় যে এই সমস্ত উপ অঞ্চল সমূহ বিশেষ করে বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে যেগুলো অপেক্ষাকৃত ছোট অঞ্চল সেখানে অনেক ক্ষেত্রে এই উপ অঞ্চলগুলো অর্থাৎ সেভাবে কিন্তু ইম্পর্টেন্স পায় না বা সাব রিজিয়ন যে এরিয়াগুলো রয়েছে তারা সেই অনুযায়ী গুরুত্ব পায় না। প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে যেমন মুখ্যমন্ত্রী মিনিস্টার বলতে পারো, অন্যান্য মিনিস্টার্স অন্যান্য নেতৃবৃন্দ এদের সঙ্গে আলোচনা করে, কিন্তু বাস্তবে যে কতটা ফ্রুটফুল হয় সেটা একটা জিজ্ঞাস্য বিষয় থাকে। যদিও চেষ্টা করা হয় যে বিভিন্ন অঞ্চলের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সমাধান করা। অনেক সময় দেখা যায় যে যে সমস্ত অঞ্চল বিশেষ করে বৃহৎ রাজ্যগুলোতে
বিভিন্ন অঞ্চলের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমন্বয় করার জন্য মুখ্যমন্ত্রী বা কোনো নেতা, প্রমিনেন্ট লিডার বা প্রশাসনিক কর্তৃপক্ষ বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে বডি রয়েছে তার কাছ থেকে পর্যাপ্ত সুযোগ পাওয়া যায় না, বা সুযোগ বা মনোযোগ অ্যাটেনশন তাদের কাছ থেকে ড্র করা যায় না। অর্থাৎ বাস্তবে যতটা বলা সোজা যে উপযোগ্য অঞ্চলগুলোকে যথেষ্ট সুযোগ, যথেষ্ট উপস্বায়ত্ত অঞ্চলগুলোকে যথেষ্ট গুরুত্ব বা যথেষ্ট ইম্পর্টেন্স দিয়ে আলোচনা করা হয়, বাস্তবে কিন্তু তা হয় না। ফলস্বরূপ কি লক্ষ্য করা যায়? অ্যাজ এ রেজাল্ট, রাজ্যের রাজধানী থেকে দীর্ঘ দূরে অনেক লং টার্ম ডিস্টেন্সে অবস্থিত অঞ্চলগুলো অনেক সময় ভীষণভাবে বঞ্চিত হয়ে থাকে বা ডিপ্রাইভড হয়ে থাকে। তাই তখন ভাবা হয় যে তাহলে এই প্রবলেমগুলো থেকে কিভাবে বেরোনো যেতে পারে। হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ মেথড? সেখানে তখন ইউনিফিকেশনের উপর বা সংহতিকরণের উপর জোর দেওয়া হয়। এই সংহতিকরণের উপর তাদের প্রভাব সম্পর্কে কতগুলো বিষয় বা সাবজেক্ট ভীষণভাবে ইম্পর্টেন্স পেয়ে থাকে বা গুরুত্ব পেয়ে থাকে। এগুলি হলো এই সমস্যাগুলোর আপেক্ষিক প্রভাব, অর্থাৎ একটা বলা যেতে পারে একটার সঙ্গে অন্যের তুলনামূলক আলোচনার মাধ্যমে কে কতটা প্রভাব বিস্তার করতে পারে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে এই আপেক্ষিক প্রভাবও প্রতি ক্ষেত্রে অনেক সময় চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তিত হয়ে যায়। এই বিষয়গুলি তখনই ইউনিফাইড হতে পারে বা সংবদ্ধকরণ করা তখনই সম্ভব হয় যখন দেখা যায় যে একটি অঞ্চলে বা একটি এরিয়ার মানুষের মধ্যে তারা তাদের অভিযোগ সম্বন্ধে নিজেরা যথেষ্ট কশাস, অর্থাৎ সেটাকে তারা উপলব্ধি করতে পারে, এবং যখন সেখানে এজেন্সি, যেমন বলা যায় যে কোনো লিডার, নেতা, স্টুডেন্ট বা ছাত্র বা বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল বা সুশীল সমাজে বা বিভিন্ন যে অর্গানাইজেশনস গুলো রয়েছে, অর্থাৎ অর্গানাইজেশনস অফ সিভিল সোসাইটি, তারা যখন ইনিশিয়েটিভ নিয়ে মানুষকে কি করতে চেষ্টা করে, ইউনাইটেড করার চেষ্টা করে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে উপ আঞ্চলিক স্বায়ত্তশাসন, এই সাব রিজিওনাল অটোনমি, এবং ফরমেশন বা হচ্ছে অ্যান্ড ফরমেশন অফ নিউ স্টেট, অর্থাৎ নতুন রাজ্যের ডিমান্ড, বলা যায় ডিমান্ড অফ ফরমেশন অফ নিউ স্টেট। এখন দেখা যায় যে 1950-এর দশকে যদি লক্ষ্য করা যায়, দেখা যায় যে 1950-এর দশক থেকে আঞ্চলিক বা এই যে রিজিওনাল অটোনমি, ভারতীয় যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ফেডারেল সিস্টেম রয়েছে তার একটা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। অ্যাজ এ রেজাল্ট, ফলত দেখা যায় যে দেশের বিভিন্ন অংশে, ভেরিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি, সেখানে দেখা যায় যে বিভিন্ন রাজ্য কি হয়েছিল, তৈরি হতে শুরু করে। ইতিহাস ঘাটলে আরো লক্ষিত হয়েছে 1960 এবং 80-র দশকের মধ্যে থেকে, অর্থাৎ 1960 থেকে 80-র দশকের মধ্যে থেকে আসাম থেকে যে রাজ্যগুলো কি করা হয়েছিল, ডেভেলপ করা হয়েছিল বা গঠিত হয়েছিল। 2000 সালে 3টে রাজ্য, অর্থাৎ ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড, প্রধানত দেখা যায় যে হিন্দি ভাষাভাষী অঞ্চল বলে, অর্থাৎ এখানে হিন্দি ভাষাভাষী লোক বেশি বাস করে বলে তৈরি করা হয়েছিল। এই প্রসঙ্গে বলতে গিয়ে উল্লেখ করা যেতে পারে যে 2014 সালে থেকে অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে পরবর্তীকালে তেলেঙ্গানা কি হয়েছিল, রাজ্য গঠিত হয়েছিল। এখন একটু আমরা 2000 সালে ঘটনাটা বলি। 2000 সালে 3টে রাজ্য গঠিত হয়, একটা হচ্ছে ঝাড়খণ্ড, একটা হচ্ছে ছত্তিশগড়, আর একটা হচ্ছে উত্তরাখণ্ড। এই 3টে রাজ্য যথাক্রমে দেখা যায় যে বিহার, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ থেকে ডেভেলপ করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল।
এই রাজ্যগুলোর সৃষ্টি বা ডেভেলপমেন্ট দেখা যায় যে এই রাজ্যগুলো কেন তৈরি করা হয়েছিল। মনে করা হয় যে এই সমস্ত রাজ্যগুলির বিভিন্ন যে অঞ্চল রয়েছে তাদের চাহিদা পূরণে একটা মাধ্যম হিসেবে বা মিডিয়া হিসেবে এই রাজ্যগুলোকে ডেভেলপ করা হয়েছিল। এবং প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে এই অঞ্চলগুলিতে প্রধানত হিন্দি ভাষাভাষী মানুষের বসবাস কিন্তু অনেক বেশি। What are the general characteristics? তাদের সাধারণ বৈশিষ্ট্য কি হয়ে থাকে? দেখা যায় বা লক্ষ্য করা যায় যে তারা সাধারণত হিন্দু কেন্দ্র ভূমি নামে পরিচিত প্রাক প্রধান হিন্দু ভাষাভাষী অঞ্চলের একটা চিহ্ন লক্ষিত হয়। এবং নতুন রাজ্য সৃষ্টির ক্ষেত্রে আমরা কতগুলো উদাহরণ দিতে পারি। উদাহরণ হচ্ছে তারা তখন খনিজ সম্পদে অনেক বেশি পাওয়ারফুল হয়ে ওঠে। তাদের মধ্যে দুটিতে বলা যায় যে এই ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড উপজাতীয়রা যথেষ্ট জনসংখ্যায় রয়েছে, এটা আমাদের অস্বীকার করার জায়গা নেই। এবং এই ঝাড়খণ্ড দখলের আগে দেখা যায় যে এরা কিন্তু যথেষ্ট আন্দোলন করেছিল কনস্ট্রাকটিভ হয়ে। কিন্তু দেখা যায় 1990 দশকে সেই আন্দোলন কমে গেল না বা স্থিমিত হয়ে গেল না, বরং সেই আন্দোলন আরো পাওয়ারফুল হয়ে উঠল বা শক্তিশালী হয়ে উঠল। দিন দিন দেখা যে ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড রাজ্যে গঠনের ক্ষেত্রে কিন্তু একটা কি ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল বা প্রেক্ষাপট ছিল। কি প্রেক্ষাপট ছিল? দেখা যায় যে কংগ্রেসের এই সময় তার আগে কংগ্রেস অনেকদিন ধরে ক্ষমতায় সেখানে সরকার গঠন করেছিল। কংগ্রেসের এই ডিসলভমেন্ট অর্থাৎ কংগ্রেসের এই পতন এবং বিজেপির যে ডেভেলপমেন্ট সেই সময় লক্ষিত হয়, অর্থাৎ বিজেপির উত্থান লক্ষ্য করা যায়। এবং 2000 সালে যে নতুন রাজ্যগুলো বা স্টেটগুলো ডেভেলপ করেছিল সেখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি কম্পিটিটর অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতামূলক ছোট ছোট কি হয়েছিল, গ্রুপ ডেভেলপ করেছিল বা ছোট ছোট রাজনৈতিক দল তৈরি করা হয়েছিল। ছত্তিশগড়ের যে চাহিদা ছিল সেই চাহিদার শিকড় কিন্তু সেই শিকড়টাকে আমরা খুঁজে পাই অনেক বছর আগে 1948 সালে খুঁজে পাওয়া যায়। কিন্তু 1954 সালে রাজ্য পুনর্গঠন পৃথক ছত্তিশগড়ের ধারণা অর্থাৎ একটা সেপারেট স্টেট হিসেবে যদি ছত্তিশগড় তৈরি হয় সেটা তারা অপোজ করেছিল। কেন? প্রান্তিক যে জনগোষ্ঠী রয়েছে, সামাজিক গোষ্ঠীর সংখ্যা সাধারণত শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসি এই অঞ্চলের অর্থনৈতিক শোষণের ধারণা কি বলা যায় যে সব সময় লক্ষিত হতে থাকে। ছত্তিশগড় মুক্তি মোর্চা একটি সংগঠন যা বিভিন্ন মতাদর্শ অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য ভেরিয়াস মতামত বলতে পারো বা মতাদর্শ বলতে পারো বা আইডিওলজি বলতে পারো অনুযায়ী কর্মীদের দ্বারা কি হয়ে থাকে, পেরেন্টসদের দ্বারা তারা নিজেকে ডেভেলপ করে নেয় বা গঠন করে। স্বায়ত্তশাসন পাওয়ার ক্ষেত্রে তখন স্বায়ত্তশাসন পেতে ছত্তিশগড় দেখা যায় যে রাজ্য গঠনে কি দেখায়, দাবি জানায়। এখন বলা যায় যে 1937 সালে জয়পাল সিংহের নেতৃত্বে আদিবাসী মহাসভা গঠিত হয়েছিল। এই আদিবাসী মহাসভা নাম পরবর্তীকালে চেঞ্জ করে দিয়ে ঝাড়খণ্ড পার্টি রাখা হয়। এই দলটি এই অঞ্চলে আদিবাসী সম্পর্কে যথেষ্ট প্রশস্ত ছিল এবং সচেতনতা ক্রিয়েট করতে একটা ইম্পর্টেন্ট রোল বা একটা ইম্পর্টেন্ট ভূমিকা গ্রহণ করে থাকে। 1963 সালে তৎকালীন যে প্রমিনেন্ট পার্টি ছিল কংগ্রেস দল, সেই কংগ্রেসের সাথে ঝাড়খণ্ড পার্টির একটা ইউনিফিকেশন হয় বা একীকরণ, উপজাতীয় যে নেতৃত্বে যে ব্ল্যাক ছিল, যে শূন্যতা ছিল
সেই শূন্যতা তৈরি করে। প্রসঙ্গত বলা যায় যে 1972 সালে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বলে একটি দল তৈরি হয়েছিল এই উত্থানের পরে। এই জেএমএম বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দক্ষিণ বিহারে একটি পৃথক রাজ্য অর্থাৎ ঝাড়খণ্ড গঠনের দাবি সহ আদিবাসীদের বিভিন্ন সমস্যার উত্থাপনে ভীষণভাবে কি ছিল, জড়িত ছিল। 1980-র দশকে দেখা যায় যে আবার ঝাড়খণ্ড দাবি আবার উঠে আসে। At the time of emergency অর্থাৎ জরুরি অবস্থার পরে তখন কি দেখা গেল, সিনারিওটা একটি পরিবর্তিত হলো। কি হলো? একটি দেখা যায় অকংগ্রেস সরকার, এতদিন কংগ্রেসরা রাজত্ব করেছিল, ঠিক আছে, বর্তমানে দেখা যায় যে একটি অকংগ্রেস সরকার গঠিত হয়। এবং দ্বিতীয়ত বলা যায় যে একটি নতুন রাজ্যের প্রয়োজনে the formation of new state এর ক্ষেত্রে ঝাড়খণ্ড আন্দোলনের মধ্যে নিজেদের প্রতিযোগিতা এবং বিজেপিকে তার সমর্থন অনেক বেশি পাওয়ারফুল করে তুলবে। 2003 সালে তিনটে এখতিয়ারের কথা বলেছিলেন বা তিনটি এরিয়ার কথা বলেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন যে জরুরি অবস্থার পরে একটি বলা যায় যে অকংগ্রেসি সরকার গঠন হয়েছিল। নিজেদের চাহিদা, নিজেদের ডিমান্ডকে আবার নতুন ভাবে প্রেজেন্টেবল করার কথা ভাবা হয়েছিল। ঝাড়খণ্ড আন্দোলন আর তাকে পাওয়ারফুল করে তোলা এবং সেইভাবে একটি নতুন রাজ্য তৈরির জন্য দেখা গেছে যে বিজেপি পার্টি, যে দল আজকে সরকার গঠন করে রয়েছে, তাদের মনে হয়েছিল যে we have to expand our support base, অর্থাৎ সাপোর্ট বেসকে এক্সপ্যান্ড করার উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল। 1950-এর দশকে দেখা যায় যে উত্তরাখণ্ডের জন্য আরো দাবি সোচ্চার হয়ে ওঠে, যদিও 1950-এর দশকে এটা শুরু হয়েছিল, অর্থাৎ 50-এর দশকে যেটা শুরু হয়েছিল স্লোলি ম্যানার, অর্থাৎ আস্তে আস্তে যেটা শুরু হয়েছিল, 1990-এর দশকে দেখা গেছে যে সেটা অনেক বেশি বৃহৎ আকার তৈরি করছিল। 1994 সালে উত্তরপ্রদেশের মুলায়ম সিং এর নেতৃত্বাধীন যে সরকার ছিল, তারা একটা রিপোর্ট পেশ করেছিল, দ্যাট ইজ মন্ডল কমিশন রিপোর্ট। সেই মন্ডল কমিশন রিপোর্ট বাস্তবায়নের উপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকারি চাকরি করবেন, গভর্নমেন্ট যারা এমপ্লয় করবেন, তারা দেখা যাচ্ছে যে সেখানেও এমপ্লয়মেন্টের ক্ষেত্রে 27% সংরক্ষণ এবং একাডেমিক্সে ভর্তির উন্নতি ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। উত্তরপ্রদেশের যে পার্বত্য, সেটা সব থেকে আজকে জলজাল উদাহরণ, যে কালকে মিশন 41 শেষ হচ্ছে। সে উত্তরপ্রদেশের পার্বত্য অঞ্চলে এর বিরোধিতা করা হয়েছিল, এগেইনস্টে কথা বলা হয়েছিল এই ভিত্তিতে যে ওবিসিরা এই অঞ্চলে একটা মাইনরিটি ক্লাসে পরিণত হয়েছে, একটা নবান্ন ক্লাসে পরিণত হয়েছে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে কেন না, ওটা করার পেছনে কেন, অর্থাৎ এই ওবিসিরা এই অঞ্চলে একটা নগণ্য হচ্ছে এই কারণে যে এই অঞ্চলের লোকেরা বলতে পারা যায় যে সংখ্যায় অনেক কম, এবং এই সময় এই অঞ্চলের লোকেরা একটা মুভমেন্ট শুরু করেছিল বা আন্দোলন শুরু করেছিল। এই সময় পুলিশ গুলিগালা চালিয়েছিল এবং যার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছিল। এই উন্নয়নের ফলে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশকে খোদাই করে উত্তরপ্রদেশের থেকে একটা রাজ্য বেরিয়ে এলো, এবং দ্যাট ইজ দা উত্তরাখণ্ড। এরপর আমরা গল্প বলবো অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে। অন্ধ্রপ্রদেশের রাজ্য গঠনের দাবি যে শিকড়, সেটা খুঁজে পাওয়া যায় একজনের ভাষায়, যেটাকে বলা হয় গোট্টি শ্রীমালুমু অনশনের ক্ষেত্রে, যিনি একজন অন্ধ্রবায়ু নেতা হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। এবং দেখা যায় যে সেই ব্যক্তি সারা জীবন অনুসরণ করেছিলেন
এবং এই অনশনের ফলে তার মৃত্যুও হয়েছিল। 1953 সালে একটি রাজ্য গঠনের দাবিতে তিনি অনশন শুরু করেন এবং যেহেতু মাদ্রাসের বাইরে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর অনেক মানুষই কিন্তু দেখা যায় যে তেলুগু ভাষায় কথা বলে। 1953 সালে একটি রাজ্য গঠনের দাবি নিয়ে আবার তারা অ্যাজিটেশন শুরু করলো না, তোমরা ফার্স্ট মানে বলা যায় অনশন শুরু করে। যেহেতু কেন, মাদ্রাসের বাইরে যে সমস্ত লোকজনগুলো রয়েছে তাদের অনেক মানুষই কি দেখা যাচ্ছে যে তেলুগু ভাষাতেই কথা বলে। এই বছরই ফলস্বরূপ দেখা যায় যে দোসর হিসেবে অন্ধ্রপ্রদেশ রাজ্য তৈরি হয় এবং এতে কেন্দ্রকে রাজি করানো হয় যে সরকার পুনর্গঠনের ক্ষেত্রে বা পুনর্বিবেচনার ক্ষেত্রে খতিয়ে দেখা এবং সেটাকে দেখার জন্য দেখা যায় যে একটা কমিশন নিয়োগ করা হয়। ভাষাগত ভিত্তিতে অর্থাৎ অন দ্য বেসিস অফ লিঙ্গুইস্টিক ভিত্তিতে রাজ্যের সীমাকে নির্ধারণ করার চেষ্টা করা হয়। এই উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারও সেই সময় সাইমালটেনিয়াসলি একটা কমিশন তৈরি করে ফেলে। এই কমিশনের কি নাম দেওয়া হয়? এই কমিশনের নাম দেওয়া হয় দ্য স্টেট রিঅর্গানাইজেশন কমিশন বা ইংলিশে যেটাকে বলা হয়ে থাকে এসআরসি। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি 3টি অঞ্চল নিয়ে গঠিত হয় বা গঠিত হবে বলে মনে করা হয়। এখন বলা হয় সেগুলো কি নাম? সেখানে বলা হচ্ছে রায়লাসীমা, আন্ধ্রা এন্ড তেলেঙ্গানা। এবং দেখা যায় যে তারা কিন্তু ফোর্সফুলি একটা নীতিতে স্বাক্ষর করে। তেলেঙ্গানার জনগণ অন্ধ্রপ্রদেশ তৈরিতে তার এগেইনস্টে গেছিল, বিরোধিতা করেছিল। তেলুগু ভাষা কেন তাদের কাছে মনে হয়েছিল যে তেলুগু ভাষা একমাত্র নির্ধারক ভাষা নয়, বা এটাকে বলা যায় যে ইট ইজ নট দ্য শুধু ডিটারমিনেন্ট ওয়ান। বলা যায় যে অন্ধ্র অঞ্চল থেকে তেলেঙ্গানা অঞ্চল ঐতিহাসিকভাবে বা হিস্টোরিক্যালি অনেক বেশি বলা যায় যে কি পৃথক বা তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করা যায়। এই অঞ্চলটি হচ্ছে সাধারণত খুবই পিছিয়ে পড়া অঞ্চল বলে বিবেচনা করা হয়। সুতরাং মনে করা হতো যে তেলেঙ্গা অঞ্চল এত ছোট একটা অংশ স্বার্থ, সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের দ্বারা কখনোই সেভাবে বিক্ষিপ্ত হবে না বা তাকে প্রিজার্ভ করা যাবে না। এই পরিপ্রেক্ষিতে এই দুই অঞ্চলে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের কংগ্রেস নেতারা সেই সময় একটা চুক্তি স্বাক্ষর করে ফেলে। এরই মাঝে এই চুক্তিটির নামকরণ করা হয় জেন্টলম্যানস এগ্রিমেন্ট। এক্ষেত্রে কি বলা হয়েছিল? এই চুক্তিতে বলা হচ্ছে যে তেলেঙ্গা অঞ্চলের মানুষদের স্বার্থকে রক্ষা করার চেষ্টা করা হয়। জেন্টলম্যানস এগ্রিমেন্ট বলা হয়। সেখানে বলা হয় এইমস অর্থাৎ কি লক্ষ্য রাখে একটি আঞ্চলিক কমিটি তৈরি করা, একটা রিজিওনাল কমিটিকে ডেভেলপ করা, এবং বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা অঞ্চলের মধ্যে বলা যায় যে ক্ষমতাকে ঠিক মতো ডিস্ট্রিবিউট করা বা বন্টন করে দেওয়ার চেষ্টা করা হয়। অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আবার আমরা একটা অন্য কথা বলি, মুখ্যমন্ত্রী এক অঞ্চলের হলেও অন্য অঞ্চলের থেকে মুখ্য উপমুখ্যমন্ত্রী হবে। অর্থাৎ কি হচ্ছে, যদি একজন মুখ্যমন্ত্রী হন, চিফ মিনিস্টার হন একটা কোনো রাজ্য থেকে, তেমনি ডেপুটি চিফ মিনিস্টার কিন্তু অন্য রাজ্য থেকে হয়ে থাকবে। তেলেঙ্গানার জনগণ এটা কমপ্লেন করেছিল বা অভিযোগ করেছিল যে ভদ্রলোকের চুক্তির শর্তাবলী অর্থাৎ চুক্তির যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলোকে ঠিক মতো অনুসরণ করা হয়নি এবং তেলেঙ্গানা অঞ্চলটি রাজ্যে একাধিক বৈষম্যের শিকার হয়েছিল। তাই তাদের বলা যায় তেলেঙ্গানা নিজেকে একটি সেপারেট স্টেট বা পৃথক রাজ্য হিসেবে দাবি করতে থাকে এবং নতুন রাজ্যের সমর্থনে বা সাপোর্টে একটা আন্দোলন শুরু করেছিল। তেলেঙ্গানা রাজ্য গঠনের বিষয়টি বিবেচনা করার জন্য দেখা যায় যে এনডিএ
এইটা একটা তৈরি হয়েছিল, নতুন রাজ্য শুরু হয়েছিল এবং সেখানে বিবেচনার জন্য যে তৈরি হয়েছিল সেখানে ইউপিএ শরদ পাওয়ার অর্থাৎ এবং প্রণব মুখার্জির সমন্বয় একটি উপ কমিটি গঠিত হয়েছিল। 2009 সালের লোকসভা নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডিফেন্স মিনিস্টার পি চিদাম্বরম 2009 সালের ডিসেম্বরে ঘোষণা করেছিলেন যে আমরা চেষ্টা করছি বা উই ক্যান মেক আ প্রসেস টু ডেভেলপ তেলেঙ্গানা অ্যাজ এ সেপারেট স্টেট, অর্থাৎ তেলেঙ্গানা রাজ্য গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই সময়টায় শিক্ষক এবং ছাত্রদের দ্বারা গঠিত তেলেঙ্গানা জয়েন্ট অ্যাকশন কমিটি তৈরি হয়। বিশেষ করে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় এবং সুশীল সমাজের সংগঠনগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। শুধু তাই নয়, এদের দ্বারা একটা পপুলার ইউনিফিকেশন অর্থাৎ জনপ্রিয় সংঘবদ্ধতা লক্ষিত হয়। এবং সেক্ষেত্রে যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে যে 2010 সালে দেখা যায় যে ফেব্রুয়ারিতে ইউপিএ 2 সরকার নিযুক্ত করে আরেকটি কমিটি, যেটাকে বলা হয় শ্রীকৃষ্ণ কমিটি। একটি পৃথক তেলেঙ্গানা বা সংযুক্ত অন্ধ্রপ্রদেশ রাজ্য তৈরি করার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হয় এবং এই কমিটি সেই কারণে 2010 সালের ডিসেম্বরে তার প্রতিবেদন জমা দেয়। ফলস্বরূপ 2014 সালে তেলেঙ্গানা রাজ্যটি তৈরি হয়। এরপর আমরা আরেকটি অঞ্চলকে নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ হচ্ছে পার্বত্য রাজ্য আন্দোলন, যেখানে বলা যায় আমরা মেঘালয় রাজ্যটিকে নিয়ে একটু আলোচনাকে এগিয়ে নিয়ে যাই। পার্বত্য জেলাগুলিতে বসবাসকারী যে সমস্ত ধরো মাইনরিটি বা উপজাতি রয়েছে তারা প্রধানত বলা যায় যে আদিবাসী উপজাতি, যেমন জয়ন্তিয়া, খাসি এবং গারো। মিজো যা অসম রাজ্যের অংশ ছিল। 1950 থেকে 60-এর দশকে তারা এবার একটা হিল স্টেট, আলাদা একটা সেপারেট হিল স্টেট বা একটা পার্বত্য রাজ্য গঠনের এরা দাবি করছিল। এই দাবিটি আসাম রাজ্যের মধ্যে মেঘালয় রাজ্য একটা স্বয়ংশাসিত অঞ্চল হিসেবে গঠনের নেতৃত্ব দিয়েছিল মেঘালয়, অর্থাৎ 1971-72 সালে, যা অবশেষে একটা এন্ড 1972 সালে আসাম থেকে পৃথক হয়ে একটি মেঘালয় রাজ্যে পরিণত হয়েছিল। এই পার্বত্য জেলাগুলিতে, হিল ডিস্ট্রিক্টগুলিতে জেলা পরিষদ ছিল, ডিস্ট্রিক্ট কাউন্সিল ছিল, যা সংবিধানের 6ষ্ঠ তফসিলে অর্থাৎ শিডিউল 6 শিডিউলে আসামের স্বায়ত্ত শাসনে তারা ভোগ করতে পারত এই অঞ্চলগুলো, এই কথাটা বলা হয়েছিল। এই জেলাগুলিতে থাকা যারা উপজাতি সম্প্রদায় ছিল, খুব ব্যাকওয়ার্ড ক্লাসেস, যারা ট্রাইব, উপজাতি মানে ট্রাইব বলতে পারি আমরা, এই উপজাতিরা আসাম রাজ্যের মধ্যে তাদের অবস্থান, তাদের কোনো গুরুত্ব দেওয়া হয় না, ইম্পর্টেন্স দেওয়া হয় না। সুতরাং সে ব্যাপারে তারা ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড ছিল, অসন্তুষ্ট ছিল, অর্থাৎ আসাম রাজ্যের হয়ে তারা কিন্তু কোনো রকম সন্তুষ্টতা তাদের মধ্যে ছিল না। যদিও তারা দেখা যায় যে এই সময় শিডিউল 6 অনুযায়ী কিছুটা স্বায়ত্ত শাসন তারা এনজয় করছিল বা উপভোগ করছিল। এছাড়া আসাম জাতীয় মহাসভার প্রস্তাবে অসমিয়াকে অর্থাৎ সরকারি বা গভর্নমেন্টাল ল্যাঙ্গুয়েজ হিসেবে গড়ে তোলা সেই সময় একটা এফোর্ট বা চেষ্টা লক্ষ্য করা হয়েছিল, যেহেতু ওই অঞ্চলের যারা মানুষজন ছিলেন তারা মনে করা হতো তারা বেশিরভাগ দে আর ভেরি মাচ ফ্যামিলিয়ার উইথ অসমিয়া ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অসমীয় ভাষায় তারা কথা বলে থাকে। এই প্রেক্ষাপটে আসামের পার্বত্য অঞ্চলে বসবাসকারী নিজেরা এই জয়ন্তিয়া, গারো, খাসি, মিজো এরা তখন আসলে নিজেদের ইম্পর্টেন্স বা গুরুত্বটা পাচ্ছিল না। তারা তাদের নিজস্বতা বা আইডেন্টিটা ঠিক মতো কি করতে পারছিল না, তাদের নিজস্ব আইডেন্টিটিও তারা সেভাবে পায়নি, সেই প্রোটেকশনটা তারা পায়নি। তাই তারা তখন বলল যে আসামের বাইরে তাহলে
এখানে কি করা হোক, একটা পৃথক পার্বত্য রাজ্য তারা দাবি করতে শুরু করলো। এই জেলাগুলির যারা উপজাতীয় নেতৃত্ব বা ট্রাইবাল যে নেতৃত্ব লিডারশিপ, তারা তখন একাধিক বৈঠক করতে শুরু করে এবং দেখা যায় যে তারা তখন এই বিষয়টাকে নিয়ে সমাধান বা সলভ করার চেষ্টা করতে থাকে এবং তখন দেখা যায় যে তাদের এই এত এফর্ট, এত চেষ্টায় দেখা যায় যে দুটি বিষয়ে কিছুটা সমাধান সূত্র বেরিয়ে আসে এবং সেই ক্ষেত্রে দেখা যায় একটি, তারা আসামের পার্বত্য জেলাগুলিতে খোদাই করে একটি পৃথক রাজ্য গঠনের সবসময় দাবি জানিয়েছে। এখানে আসামের স্বায়ত্তশাসন যে জেলাগুলোর জন্য একটি পৃথক রাজ্য গঠনের দাবি এবং রাজ্য পুনর্গঠন কমিশনের কাছে একটি স্মারকলিপিও সেই সময় সেখানে পাঠানো হয়। এনআরসি দাবিটি প্রত্যাখ্যাত হয়, কারণ দাবিটি শুধুমাত্র বলা হয় যে তিনটে পাহাড়ের মধ্যেই লিমিটেড ছিল বা সীমাবদ্ধ ছিল। আসামের বড় অংশ বাদ দিয়ে জয়ন্তিয়া, গারো আর খাসিদের কথা বলা যায়। তাই সেই সময় সরকার এই পরিস্থিতিতে এইচভি বলা যায় পাতা কাসকারের সভাপতিত্বে একটি কমিশন গঠন করে। পাতা কাসকারের সভাপতিত্ব করেন এই কমিশনের এবং আসামের পার্বত্য এলাকায় হিলি এরিয়ায় একটা প্রশাসনিক ব্যবস্থা, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে পুনর্গঠন করার জন্য একটা কমিশন তৈরি করা হয়, যে কমিশনের নাম দেওয়া হয় পাটাকাসকার কমিশন। একটি বরং তখন কিছুটা একটু কি দেওয়া গেল, চাপাচুপি দিয়ে দেওয়া গেল। একটি পৃথক রাজ্যের পরিবর্তে বরং একটা অটোনমাস স্টেট, একটা স্বয়ংশাসিত রাজ্য যা মেঘালয় নামে পরিচিত হলো এবং সেটা আসাম রাজ্যের মধ্য থেকে 1970 সালের 1 এপ্রিল সেটাকে ডেভেলপ করা হলো বা তৈরি করা হলো। ইনস্টেড অফ সেপারেট স্টেট বলা যায় যে সেখানে কিছুটা সংবিধান সংশোধন করা হলো এবং এটি 224 নম্বর সংশোধনী অনুযায়ী পার্লামেন্টের উভয় কক্ষের দ্বারা, অর্থাৎ লোকসভা রাজ্যসভার দ্বারা আসাম পুনর্গঠন, যেটা মেঘালয় বিল নামে পরিচিত, সেটা গুরুত্ব দেওয়া হলো এবং 1969 সালে পাস করা হলো। এই স্বয়ংশাসিত রাজ্য বা অটোনমাস স্টেট গুলো দেখা যায় যে ক্ষমতা বন্টন, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারের দিক দিয়ে তিনটে বিশিষ্ট ক্ষমতা বিভাজনের উপরে ক্রমশ ইম্পর্টেন্স বা গুরুত্ব দিতে থাকলো। কিরকম হলো? আসামের যিনি গভর্নর রয়েছেন, আসামের রাজ্যপালের হাতে নিশ্চয়ই এক্সিকিউটিভ পাওয়ার বা বলতে পারা যায় যে শাসনতান্ত্রিক ক্ষমতা কি করা হলো, ভেস্টেড আপন, অর্থাৎ সেখানে অর্পণ করা হলো। মেঘালয়ে কাউন্সিল অফ মিনিস্টার্স বা মন্ত্রী পরিষদের উপদেশ অনুসারে তিনি চালিত হবেন বলে মনে করা হলো এই গভর্নর, এবং সেই ক্ষেত্রে মেঘালয় রাজ্য একটি স্বয়ংশাসিত রাজ্য হিসেবে আসামের মধ্যেই থাকবে, আসাম থেকে কখনো বেরিয়ে যাবে না। শিলং বাদে মেঘালয়ের সমস্ত ভারতীয়দের জন্য, শিলংয়ের ছাড়া অন্যান্য যে সমস্ত ইন্ডিয়ানরা মেঘালয় রয়েছে তাদের একটা ওপেন মেম্বারশিপ দেওয়ার কথা ভাবা হলো। উন্মুক্ত সদস্য পদ নিয়ে বিধানসভা বা স্টেট লেজিসলেচার তৈরি করা হয়েছিল, যেখানে একমাত্র ব্যতিক্রম হিসেবে শিলংয়ের ক্ষেত্রে, যেটা একটা অটোনমাস ডিস্ট্রিক্ট হিসেবে পরিচিত হয়, সেখানে দেখা যায় যে সমস্ত আসন তপশিলি উপজাতিদের জন্য প্রিসার্ভ করা হয়েছে, প্রিসার্ভ কনস্টিটিউট ট্রাইব, এবং রাজ্যপালকে বিধানসভায় 3 জন করে মনোনীত করা ক্ষমতা দেওয়া হয়েছিল। মাইনরিটি ক্লাস বা সংখ্যালঘু সম্প্রদায়ের দ্বারা তারা মনে করেছিল, তারা বলেছিল যে এখানেও কিন্তু পার্সিয়ালিটি দেখা গেছে এবং এখানেও তাদের যথাযথ প্রতিনিধিত্ব বা লিডারশিপ অ্যাটিটিউড সেখানে নেই। আসামের রাজ্যপালকে আদিবাসী এবং উপজাতিদের উপর এখতিয়ার সহ ভিলেজ আদালত বা গ্রাম আদালত এবং আপিল আদালতকে ডেভেলপ করার ক্ষেত্রে একটা কি করা হয়েছে, গঠন করার ক্ষেত্রে ক্ষমতা দেওয়া হয়েছিল। পাবলিক অর্ডার, সশস্ত্র পুলিশ,
রেলওয়ে, পুলিশ এবং শিল্প বলা যায় বিক্রয় কেন্দ্র, বেশ কয়েকটি বিষয় পরবর্তীকালে মেঘালয়কে একটা সেপারেট হিসেবে ভালোভাবে ডেভেলপ করার জন্য আসাম থেকে মেঘালয় সেটাকে কিছুটা ট্রান্সফার করে দেওয়া হলো। আসাম এবং মেঘালয় আইনসভাগুলিতে বা লেজিসলেটিভ বডিতে এগ্রিকালচার, কৃষি, ফরেস্ট, বন, পরিবহন, টার্সিয়ারি সেক্টর বা কমিউনিকেশন, যোগাযোগ ও জলযোগের একযোগের জলজ একযোগের প্রক্রিয়া শুরু হয়েছিল। অবশেষে অ্যাজ এ রেজাল্ট 1972 সালে মেঘালয় রাজ্যটি তৈরি হয়েছিল। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে বড়ো আন্দোলন। কোন উপজাতি, কোন ট্রাইব আসামের সমতল ভূমি অর্থাৎ বলা যায় যে বলা যেতে পারে যে কেওনঝাড় অঞ্চল বলা যায়, বাক্সা, চিরাং এবং বলা যায় যে কিছু জেলার বাসিন্দা ছিলেন যারা ওই অঞ্চলে নিজেদের দেখা গেছে যে স্বায়ত্ত শাসন বলা যায় যে দাবি করে আসছিলেন। তাদের সংস্কৃতি, তাদের কালচার, ভাষাগত আইডেন্টিটি রিগার্ডিং লিঙ্গুইস্টিক এবং নিজেদের অর্থনৈতিক স্বার্থকে রক্ষা করার জন্য তারা যথেষ্ট ইকোনমিক্যালি চেষ্টা করবে। যদি 1980 দশকের শেষের দিকে বা আফটার দ্য এরা অফ 1980s দেখা যায় যে বড় আন্দোলন কিন্তু প্রথম দিকে যতটা কম ছিল, যতটা দুর্বল ছিল, উইক ছিল, সেই বড় আন্দোলন পরবর্তীকালে অনেক সময় পাওয়ারফুল হয়ে উঠেছিল, অর্থাৎ অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। এবং শুধু সেটা শক্তিশালী হয়নি, ইট ক্যান রোল মানে ডিটেইলিং অর্থাৎ দীর্ঘায়িত প্রসেস সেখানে লক্ষ্য করা গিয়েছিল। যদিও দেখা যাচ্ছিল যে 1960 সাল থেকে এই বড় যারা উপজাতি রয়েছে তারা স্বায়ত্ত শাসনের জন্য অনেকবার কি করে গেছে, দায়ের করে গেছে। এখন হচ্ছে এই স্টেট পেলে দেখা যাচ্ছে যে তাদের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক আইডেন্টিটি উপভোগ করা সম্ভব হবে বলে বড়রা মনে করেছিল। তাই তারা একটা সেপারেট স্টেট তৈরি করার জন্য ভীষণভাবে আগ্রহী ছিল। 1980 দশকের শেষের দিক থেকে বড় আন্দোলনের ক্ষেত্রে একটা চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষিত হয়। 1985 সালে আসাম সরকার বা আসু যারা আসামের নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে আসাম চুক্তি বা আসাম অ্যাকর্ড স্বাক্ষরিত হয়। তারা অনুভব করেছিল যে আসাম চুক্তির এই যে 6 শিডিউল আছে বা 6 নম্বর ধারা আছে, তাদের যে সাংস্কৃতিক কালচারাল অটোনমি বা স্বায়ত্তশাসন এবং অর্থনৈতিক স্বার্থে সেটা একেবারেই প্রপার ছিল না বা অনুকূল ছিল না। বড়রা বলেছিল যে তাদের নিজস্ব একটা সাংস্কৃতিক আইডেন্টিটি, পরিচয় এবং অর্থনৈতিক স্বার্থে কি রয়েছে, প্রোটেকশনের প্রয়োজন আছে বা সুরক্ষার প্রয়োজন আছে। সুতরাং সেই ক্ষেত্রে তারা কিন্তু স্বায়ত্তশাসন দাবি জানায়। ফলশ্রুতিতে অ্যাজ এ রেজাল্ট বড়রা তাদের আগের তুলনায় অনেক বেশি পাওয়ারফুল হয়ে ওঠে, অনেক বেশি দৃঢ় হয়ে যায় এবং তারা একটা টেকসই স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু করেছে। তারা কিছু জেলার কোঅর্ডিনেশনে বা সমন্বয় একটা বোরোল্যান্ড তৈরি করারও দাবি জানিয়েছিল, যেখানে সাধারণ মানুষজন কি করা হচ্ছে থাকবে বলা হয়েছিল। যাই হোক, দেখা যায় যে সময়ের সঙ্গে সঙ্গে বড়রাও বোরোল্যান্ড বলে যে সেপারেট স্টেটের কথা বলেছিল, পরে সেখান থেকে তারা কিছুটা ডিভিয়েট হয়ে যায় অর্থাৎ সরে যায়, গিয়ে আসাম রাজ্যের সাথে তারা একটা ডিস্ট্রিক্ট অটোনমাস এন্টিটি বা কাউন্সিল তৈরি করে। আসাম রাজ্যের মধ্যে থেকে তারা এইভাবে কি করতে পারে, ক্ষমতাকে এনজয় করতে পারে। বড়রা দেখা যায় যে আসাম সরকারের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট করেছে বা চুক্তি করেছে এবং 1993, 2003, 2020 সালে যথাক্রমে তারা বোরোল্যান্ড অটোনমাস কাউন্সিল বিএসসি বলা যায় যে বা অন্যদিকে বোরোল্যান্ড টার্মিনাল তোমার বলা যায় টার্মিনাল কাউন্সিল
বা বিটিসি এবং টেরিটোরিয়াল বলা যায় বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল বিটিসি বা বোরো টেরিটোরিয়াল রিজিয়ন অর্থাৎ বিটিআর তৈরি করেছে। এখন এরপরে আসি শাসনের প্রশ্ন, গভর্নেন্স, যেটাকে ইংলিশে গভর্নেন্স বলে, অর্থাৎ শাসন এবং উপশাসন, উপ আঞ্চলিক যে স্বায়ত্ত শাসন, সেই স্বায়ত্ত শাসনের প্রশ্নটি দেখা যায় যে ভীষণভাবে একে অপরের সঙ্গে ভীষণভাবে বা খুব গভীরভাবে সম্পৃক্ত বা রিলেটেড হয়ে থাকে। এখন শাসন বলতে বা গভর্নেন্স বলতে কি বোঝায়? শাসন বলতে সাধারণত রাজনৈতিক ব্যবস্থা, অর্থাৎ যে পলিটিক্যাল সিস্টেম রয়েছে সেখানে দেখা যায় যে সেখানে একটা স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি, একটা জবাবদিহিতা, একটা অ্যাক্টিভিটি অর্থাৎ কার্যকারিতা, আইনের শাসন রুল অফ ল, অন্তর্ভুক্তির মধ্যে কিছু কিছু ডিটারমিনেন্ট ফ্যাক্টর রয়েছে বা কিছু পরিমিত পালনকে বোঝানো হয়ে থাকে। সিস্টেমটি যদি করাপশন ফ্রি বা দুর্নীতি মুক্ত এবং গণতান্ত্রিক উপায়, সাধারণত গভর্নেন্সের যে কনসেপ্টটা সেটা সাধারণত সেইভাবে কাজ করে, অর্থাৎ অনেক বেশি ডেমোক্রেটিক ওয়েতে কাজ করে। আঞ্চলিক স্বায়ত্তে শাসনে সেই জন্য রিজিওনাল সোশ্যাল সিস্টেমে ক্রমশ কি হচ্ছে তোমার বলা যায় যে দাবি উঠছে, কারণ কিছু এরিয়ার জনগণ মনে করে যে তারা যে রাজ্যে এবং সেখানে তাদের অভিযোগের কোনো রকম কমপ্লেন শোনা হয়নি বা সমাধান করা হয়নি। বৃহৎ রাজ্যগুলির কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমাদের মনে রাখা প্রয়োজন যে উত্তরপ্রদেশ হচ্ছে আমাদের দেশের সব থেকে বৃহৎ রাষ্ট্র, সুতরাং বিশেষ করে উত্তরপ্রদেশে যারা রাজ্যকে বিভিন্ন রাজ্যে বিভক্তি করার পেছনে বিষয়টিকে তারা কি করে, সমর্থন করে, তারাও এই মত দিয়েছিল বা তারাও এই ওপিনিয়ন দিয়েছিল যে বিদ্যমান অঞ্চলটি, যে রাজ্যটি এক্সিস্ট করছে, তারা বৃহৎ অঞ্চলের কারণে সমস্ত অঞ্চলকে সাধারণত কি করা হয়েছে, ন্যায্য এবং বলা যায় যে গণতান্ত্রিক রূপে কখনোই তারা সেভাবে আজও ডেমোক্রেটিক উপায় পরিচালিত করতে পারছে না বলা হচ্ছে। সুতরাং সুশাসনে কি কি ডিটারমিন্যান্ট ফ্যাক্টর থাকতে পারে, সেক্ষেত্রে কতগুলো নির্ধারকের কথা বলা হচ্ছে করাপশন ফ্রি, অর্থাৎ দুর্নীতিভুক্ত মূলক হবে না, দুর্নীতিমূলকতা থাকবে না, অন্তর্ভুক্তিমূলক বা দেখা যাচ্ছে গণতান্ত্রিক শাসন বা ডেমোক্রেটিক সিস্টেমকে কি করার ক্ষেত্রে, প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বলা যায় যে বৈষম্যের অবসান করবে। তারা যুক্তি দেয়ছে ছোট ছোট রাজ্যগুলি বড় রাজ্যগুলির চেয়ে ভালো শাসন সরবরাহ করে। কেন করে? আসলে যদি লক্ষ্য করা যায়, যদি এখতিয়ার ছোট হয় দেখবে সেখানে কাজের এফিসিয়েন্সি অনেক বেশি আসে, তেমনি শাসনের ক্ষেত্রে যদি এরিয়া অনেক বেশি হয়ে যায় সেখানে এখতিয়ার কম কি হয়ে যায়, অনেকটা বাঁধা হয়ে যায়। কিন্তু সেখানে তাই বলা হচ্ছে যে ছোট রাজ্যগুলি বা যদি স্মল স্টেট গুলো থাকে তারা কিন্তু বিগ স্টেটের তুলনায় অনেক বেশি ভালো শাসন সরবরাহ করে বা শাসনকে কন্ডাক্ট করে থাকে। যদিও তারা আঞ্চলিক স্বায়ত্ত শাসন বা রিজিওনাল অটোনমাস বডি বলা যায় যে দাবি করেছে, তাতে বেশ কয়েকটি ক্ষেত্রেও বলা হচ্ছে যে সেখানে কিন্তু গভর্নেন্সের অভাব রয়েছে। কেন বলা হচ্ছে? এমনকি রিজিওনাল বা আঞ্চলিক স্বায়ত্ত শাসনের ক্ষেত্রে একটা ল্যাক অফ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসনের অভাব, করাপশন দুর্নীতি এবং একচেটিয়তা মনোপলি এবং গণতান্ত্রিক ঘাটতি, অর্থাৎ এইগুলো কি রয়েছে, অনেক বেশি কমপ্লেন রয়েছে বা অভিযোগ রয়েছে। লোকে যুক্তি দেয় যে আদর্শভাবে ছোট রাজ্যগুলির উপযুক্ত তাই দরকার গভর্নেন্স অর্থাৎ সুশাসনের দরকার আছে। এইগুলো কিন্তু আমরা অফ করতে পারি না বা এইগুলোকে আমরা ইগনোরও করতে পারি না। তা সত্ত্বেও সুশাসন বা গভর্নেন্স নির্ভর করে কিন্তু বিভিন্ন যে স্টেক হোল্ডার রয়েছে
তাদের অবস্থার দ্বারা। এবং নেতৃত্বের যে প্রকৃতি, নেতৃত্বের যে লিডারশিপ এবং যে বলা যায় সমাজ সংস্থাগুলো রয়েছে, সেই সমাজ সংস্থাগুলির ভূমিকা মতো ভূমিকাকেও যতটা স্বীকার করা হবে এবং এইরকমই কতগুলো সত্যকে আমাদের স্বীকার করে নিতে হবে, তবেই কিন্তু কি বলা যায় যে একটা সুশাসন অনেক সময় সম্ভবপর হয়ে থাকে। সুতরাং বলা যেতে পারে যে পার্বত্য রাজ্য আন্দোলনগুলোতে কিভাবে মেঘালয় রাজ্য গঠন হলো, তারপর অন্যদিকে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ থেকে বেরিয়ে গিয়ে তেলেঙ্গানা তৈরি হলো। আবার অন্যদিকে দেখা যায় যে যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যে যেমন তোমার মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, এবং বলা হয় যে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় হয়েছিল এবং ঝাড়খণ্ড, বিহার থেকে ঝাড়খণ্ড হয়েছিল। এইগুলোকেও আমরা কিন্তু অস্বীকার করতে পারি কি? অস্বীকার করতে পারি না। সুতরাং দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ফেজে যে ধরনের সরকার কংগ্রেস সেখানে ছিল, সে কংগ্রেস বা বিজেপি যাদের উত্থান আমরা এখন দেখতে পেয়েছি, সেখানে দেখা গেছে যে সেখানেও কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট লক্ষ্য করা গেছে বা প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে, কিন্তু দেখা যায় যে পরবর্তীকালে সেসব মিটেও গেছে এবং দেখা যাচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছে এবং যার মাধ্যমে দেখা যায় যে এই রাজ্য পুনর্গঠন যে কমিশন রয়েছে তারাও কিন্তু বলা হচ্ছে যে পৃথক ছত্তিশগড়ের যে ধারণা তারা দিয়েছিল সেক্ষেত্রে সেই ধারণা তারা প্রত্যাখ্যান করে। অর্থাৎ তারা কখনোই ছত্তিশগড়ের চাহিদার শিকড় 1948 সালে সেটা খুঁজে পাওয়া যায় থাকি, কিন্তু 1954 সালে রাজ্য পুনর্গঠন কমিশন পৃথক ছত্তিশগড়ের ধারণাটা প্রত্যাখ্যান করেছিল। এবং সেই কারণে দেখা গেছে আসাম রাজ্যে যেহেতু অসমিয়াদের মেজরিটি মেজর রয়েছে বা অন্যান্য যে সমস্ত জাতিগুলো রয়েছে তারা তাদের মতো গুরুত্ব পায় না বা ইম্পর্টেন্স পায় না। সুতরাং সেই ক্ষেত্রে তাদের যদি ইম্পর্টেন্স দেওয়ার জন্য যদি একটা পৃথক রাষ্ট্র গড়ে তোলা যায়, তবেই কিন্তু তারা তাদের মর্যাদাকে ঠিক মতো রক্ষা করতে পারবে বলে মনে করা হয়। সুতরাং তাদের যে রাষ্ট্র, একটা পৃথক রাষ্ট্র গঠনের যে দাবি, সেখানে কিন্তু সেই দাবির খুব যে অযৌক্তিকতা আছে সেটা কিন্তু বলা যায় না। তাই আজকের দিনে এই বিষয়টি কি রয়েছে, যথেষ্ট গুরুত্বতা বা ইম্পর্টেন্স রয়ে গেছে। এবং আজকে আমরা যেটা পড়লাম এই যে ইউনিট 6, এটি খুব বেশ বড় একটা চ্যাপ্টার এবং এটা একটা গল্পের মতো। এগুলো পড়তে পড়াটা গল্প কিভাবে আমরা অঞ্চলগুলো বা রাজ্যগুলো গঠিত হয়েছে সেই সম্পর্কে অনেক বেশি আলোকপাত করেছি। এবং সেই ক্ষেত্রে আজকে এই যে এটা টপিক উপ আঞ্চলিক স্বায়ত্ত শাসন অর্থাৎ সাব রিজিওনাল অটোনমি এবং গভর্নেন্স, এই বিষয়টি আলোচনা এখানেই শেষ করছি এবং আজকের এই আলোচনার শেষে পরবর্তী দিনে আমরা আরো কতগুলো বিষয়কে এগিয়ে নিয়ে যাব। সুতরাং আজকে বিপিএসসি 143 ইউনিট 6 এর উপশাসন, আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং শাসন এই বিষয়টির আলোচনা এখানেই সমাপ্তি করছি। নমস্কার, ভালো থাকুন।